কোহিনূর প্লিজ ফিরে এলাম বিরতির পর। উপনির্বাচনের রায় গিয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষে এবং এই নিয়ে আমরা আজকে আলোচনা করছি। তৃণমূল কংগ্রেসের নতুন 4 বিধায়ক মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণী এবং সুপ্তি পাণ্ডে, পাশাপাশি মধুপর্ণা ঠাকুর ঠাকুরবাড়ির সদস্য এবং এই যে বিধানসভা, সেই বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক মধুপর্ণা ঠাকুর। আমি আবার যদি একটু নির্বাচনের এই আলোচনার দিকে যাই, কোহিনূরের কাছে আসবো। কোহিনূর, এই বাগদা কেন্দ্র বা রানাঘাট দক্ষিণ, এই কেন্দ্রগুলোতে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। আমরা দেখলাম লোকসভার নির্বাচনে এই রানাঘাট বা বনগা, যে দুটো লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রগুলোর মধ্যেই তো পড়ে এই দুটো কেন্দ্র, বিধানসভা কেন্দ্র, এখানে আপনাদের পরাজয় হয়েছিল। কিন্তু আবার দেখা গেল উপনির্বাচনে আপনাদের জয়লাভ এবং বিপুল ভোটে জয়। গ্রস ব্রিচ অফ কমিটমেন্ট, মানুষের উপর কমিটমেন্ট ছিল যে ভাই যাদেরকে বুঝিয়েছিল তোমরা দেশের নাগরিক নয়, কিন্তু তোমাদের নিঃশর্তে নাগরিকত্ব দেবো। এই নিঃশর্তের নাগরিকত্ব দেওয়ার নামে একটা বড় ঢপ ছিল সিএ এর পোর্টাল করে দেখা গেল যে কোটা 17টা ফর্ম লাগবে ইমিগ্রেশন। মানে ধরুন যশোরে কেউ মার খেয়ে পালিয়ে এসছে, তাকে ইমিগ্রেশন নিয়ে আসতে মার খেয়ে মানে ধর্মীয় মার খেয়েছে, মানে সেটা প্রমাণ করতে হবে। এর ফলে মানুষের একটা রাগ হয়ে গেল যে কমিটমেন্ট। আপনি শান্তনু ঠাকুরকে বলুন না, শান্তনু ঠাকুর তো সব থেকে বেশি নাচানাচি করেছিল সিইও, নিজে ফর্ম ফিল আপ করেছে। শান্তনু ঠাকুর নিজে ফর্ম ফিল আপ করা মানে তো সিরিজের নেই, এমপি থাকবে না। আমাকে বলতে বলেছে এতক্ষণ তো চেঁচামেচি করলে 3 জন মিলে। শান্তনু ঠাকুর নিজেই করেনি, পরিষ্কার বাংলা সুব্রত ঠাকুর এমএলএ তিনি নিজেই করেন। তারপর বলল কি যে এরা নাগরিক নয়, তখন এদের বললো যে পাসপোর্ট নিতে অসুবিধা হয়, তোমরা নাগরিকত্ব না করলে পাসপোর্ট তুমি পাবে না, তো ভেরি গুড, পাসপোর্ট পাবো না। সুব্রত ঠাকুর কোথায় পড়াশোনা করেছে? শান্তনু ঠাকুর কোথায় পড়াশোনা করেছে? অস্ট্রেলিয়া, বিনা পাসপোর্টে গেছে। দেখুন এই গোটা ঢপটা মানুষ বুঝতে পেরেছে। সিএ তখন প্রথম এসেছিল, কি জিনিস সিএ বুঝতে পারিনি, কিন্তু আলটিমেটলি বুঝেছে যে বাগদার বুকে কলেজ, পিআর ঠাকুর গভর্নমেন্ট জেনারেল কলেজ বিজেপি করেনি, বাগদার বুকে আইটিআই বিজেপি করেনি, বাগদার বুকে হাসপাতাল বিজেপি করেনি, বাগদার বুকে পলিটেকনিক কলেজ বিজেপি করেনি, পিয়া হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে কৃষ্ণ ত্রয়োদশীতে ছুটি বিজেপি সরকার দেয়নি, রাজ্য সরকার দিয়েছে। মানুষের এই ধারণার পরিবর্তন হয়েছে এবং তার ফল আজকে এই রেজাল্ট। আমি সুভাষিস আপনার কাছেই আসবো যে বিষয়টা কোহিনূর যেমন বললো যে এই বিষয়টা কি সেমন নাকি যে মতুয়ারাও তারা চাইছেন যে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই থাকুক, কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার থাকুক? বিষয়টা কি তেমন? জিনিস বলি, প্রথম কথা হলো আমি নাগরিক না, আমি নিজে বলছি আমার নাগরিকত্ব দাও, তাহলে সে সেন্ট্রাল মিনিস্টার থাকে কি করে? এই প্রশ্ন আমিও আমার অনুষ্ঠানে বারবার তুলেছি। দুই হলো এই যে কোহিনূর বলছিল না সিএ নিয়ে এই যে ঢপবাজি, একদম যেমন ক্লেটন বিদেশি ফুটবলার, তেমনি হচ্ছে আমাদের বিদেশি মন্ত্রী। আচ্ছা, এবার ঘটনা যেটা হচ্ছে মানে বিদেশ মন্ত্রী, বিদেশি মন্ত্রী শান্তনু ঠাকুরের অমিত শাহ কথা যে দিয়ে দেবো, এবার দেবো, ঠিক নির্বাচন আসলেই এইটা মতুয়ারা বুঝেছে। আর দ্বিতীয় কথা হলো যে মমতা ব্যানার্জি এটা অস্বীকার করে লাভ নেই, না মাস্টার স্ট্রোক খেলেছে, মতুয়া ভোটটাকে ভাগ করেছে মমতা বালা ঠাকুরের মেয়েকে ওখানে প্রার্থী করে। এবং আমার এটা ধারণা যে মতুয়াদের যে ভোটটা, সেই ভোটটা বিজেপির থেকে সরা শুরু করে দিয়েছে। এটা একটা দুশ্চিন্তার কারণ। যদিও এই মতুয়াদের চিনিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, মতুয়ারা আগেও ভোট দিয়েছিল। 67 সালে আমরা পিয়ার ঠাকুরকে আমরা ক্যান্ডিডেট করেছিলাম, তিনি এমপি ছিলেন 67 সালে। তখন মতুয়া হিসেবে নয়, একজন ছিন্নমূল মানুষ হিসেবে তার অধিকার যেন সে বুঝে নিতে পারে, সেই জন্য আমরা কংগ্রেস থেকে প্রার্থী করেছিলাম। কিন্তু ঘটনা যেটা হয়েছে, এরপরে তো ভোট হয়েছে, কোনোদিনও মতুয়া সম্পর্কে শুনেছে কেউ? কিন্তু তৃণমূল আসার পর এই মতুয়া ভোট আছে, মতুয়ারা ভোটার, এইটা চিহ্নিতকরণ করে তাদের সেগ্রিগেট করেছে। ফলে এর ডিভিডেন্ড একটা সময় বিজেপি পেয়েছে, মমতা পাচ্ছে। কিন্তু আলটিমেটলি ওরা যদি বোঝে ওদের কাজ হচ্ছে না, ওরা কি করবে মানে আগামী দিনে, এটা কিন্তু মানে গেস করা খুব মুশকিল। কারণ অরিজিৎ, তাহলে কি মতুয়ারা সত্যি আপনাদের থেকে সরে যাচ্ছেন? এটা আপনাদের দুশ্চিন্তা হচ্ছে কি? না, একদমই ভুল তথ্য। মতুয়ারা সরে যাচ্ছে এটা কখনোই, এটা মুকুটমণি জিতলো কি করে? প্রমাণ নেই। দাঁড়া, মুকুটমণির কেন্দ্রে মুকুটমণি প্রায় 36,000 ভোটে পিছিয়ে ছিল।
অবশ্যই আমি এইটাই আপনাকে তখন বলতে গেছিলাম, যাই হোক সরে গেল। সেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের শুধু মেশিনারি, রাজ্যের যারা প্রশাসনিক প্রধান এবং রাজ্যের যে প্রশাসনিক কর্তা, দেখুন নির্বাচন কমিশন ভাঙা রেকর্ড বাজাচ্ছে, কেন্দ্রীয় বাহিনী আসবে 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 আসবে, কেন্দ্রীয় বাহিনী সব থেকে বেশি ব্যাটালিয়ন হয়েছে, কোথায় হলো? ভাঙা রেকর্ড বাজিয়ে বেঙ্গলের মতো কাটলে হবে না ভাই। কেন্দ্রীয় বাহিনীকে কন্ট্রোল করে কারা? রাজ্যের নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন এখানে এসে হেঁটে হেঁটে তাদেরকে নির্দেশ দেয়। ভাই আমার স্পেসিফিক প্রশ্ন প্লিজ সুভাষিস দা, যে এই বিষয়টা তো আপনারা জানেন, জানা কথাই যে এই রাজ্যের পুলিশই এই কেন্দ্রীয় বাহিনীকে মানে একদম একেবারে তারাই কন্ট্রোল করবে, এটা আপনারা জানেন। কেন্দ্রীয় বাহিনী আসছে, দেখে নেব, বুঝে নেব, তারপর সজল ঘোষ সন্ধ্যাবেলা কেন্দ্রীয় বাহিনীর মাতৃকুল পিতৃকুল। তাহলে মানে কতদিন দেখা যায়? তাহলে মানুষ তারা হাসি ঠাট্টার ব্যাপার নিয়ে চলে আসে বিজেপি আর কেন্দ্রীয় বাহিনী। আমি যুক্তিতে যেতে চাই। আপনারা যদি জানেনই যে এ রাজ্যের পুলিশই কেন্দ্রীয় বাহিনীকে কন্ট্রোল করবে, তাহলে আপনারা এত বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়ার কারণটা কি? অর্থই থাকছে না তো। দেখুন, কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলাম বলেই না, কেন্দ্রীয় বাহিনী এসেছে বলেই 2,34,00,000 লোকের ভোটটা অন্তত আমরা পেয়েছি এবং নিজেই আপনার বক্তব্যের না একদমই না। আপনি সার্বিক জায়গায় কেন্দ্রীয় বাহিনীর আচরণ একরকম নয়, এটা আপনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আপনার নেতা অধীর চৌধুরী বলেছেন, অধীর চৌধুরী বলেছেন মানে সেখানে তাহলে রাজ্য পুলিশ চালাচ্ছে না কেন্দ্রীয় বাহিনী। আমরা তো বলছি যে কেন্দ্রীয় বাহিনী কাজ করেনি, কিন্তু সকালবেলা বিজেপি বলছে কেন্দ্রীয় বাহিনী ভালো কাজ করছে, আবার সন্ধ্যাবেলা গিয়ে বলছে খারাপ হচ্ছে। বলছি যে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না, তৃণমূল ফেট করে দিয়েছে। ধোঁয়াশার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে। একটা পুলিশ ঠিক ঠিক কাজ করছে না বলে তাকে ইলেকশন কমিশন সরিয়ে দিচ্ছে, এসপি কে সরাচ্ছে, ওসি কে সরাচ্ছে, সিপি কে সরিয়েছে, সিপি কে সরাচ্ছে। হ্যাঁ, তাই ইলেকশন কমিশন নির্বাচনের আগে সরিয়ে দিতে পারছে, তাহলে এইটা অ্যাপ্রিহেন্ড করছে না কারণ ইলেকশনের দিনে এইটা এটার বড় প্রশ্ন। আমার মনে হয় আজকের অনুষ্ঠান আমাদের এখানে শেষ করতে হবে। কোহিনুর, অরিজিৎ দা, সুভাষিস দা, শুভজিৎ, আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমরা নিঃসন্দেহে যে আলোচনাতে আজকে ছিলাম, যে 4টে উপনির্বাচনের রায় আমরা দেখলাম যে তৃণমূলের পক্ষে গেল, কিন্তু আগামী দিনে হয়তো আরো বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন হবে বা এ রাজ্যের সরকারের প্রশাসনিক বিষয়গুলো নিয়ে নানান প্রশ্ন ওঠে এবং সেটা নিয়ে প্রশ্ন থাকবে, আলোচনাও চলতে থাকবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।